কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কবিতার কাছে নত জানু আমি, দুহাত মেলেছি শূন্যে। এই কবিতাকে আগলে রেখেছি শুধুই তোমার জন্যে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ নিবেদিত শ্রাবণী চক্রবর্তী পরিচালিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে পারমিতা। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আর আমার সঙ্গে রয়েছে আজকে 3 বিশিষ্ট বাচিক শিল্পী। চলুন তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। আপনি কোথা থেকে আসছেন? আমি সিথির মোড় থেকে আসছি। আমার নাম তাপসী দাশকুন্ডু। আচ্ছা, আপনি? আমি অর্পিতা সাহা, ব্যান্ডেল থেকে আসছি। আপনার পরিচয়? আমি রুমা রায়চৌধুরী, গয়েশপুর কল্যাণী থেকে আসছি। আচ্ছা, 3 জন বাচিক শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে। 3 জন এসেছেন 3টি ভিন্ন ভিন্ন জায়গার থেকে। চলুন দেখি তারা আজকে আমাদের ঠিক কি কি শোনাতে এসেছেন, তাদের ঝুলিতে আজ কি কি কবিতা রয়েছে। প্রথমেই তাপসী, আমি আপনার কাছে যাই। কি শোনাচ্ছেন আপনি আজকে? আমি এখন প্রথমে শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কুয়ার ধারে। চলুন গুরুদেবকে দিয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি ওর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। সেই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। নমস্কার। অসাধারণ পরিবেশনা, সত্যি মনোমুগ্ধকর। আমি চলে যাচ্ছি পরবর্তী শিল্পীর কাছে। অর্পিতা, বলুন আপনি কি শোনাচ্ছেন? আমিও আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে।
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের বনের কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, আমার খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। আবারও একটি অসাধারণ পরিবেশনা শুনলাম। চলে যাই পরবর্তী শিল্পীর কাছে। রুমা, আপনি আজকে কি শোনাচ্ছেন? আমি কবি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি পড়ে শুনব। আপনাদের হয়তো অনেকেরই খুব পরিচিত একটি কবিতা, চলুন শুনে নিই। মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে। মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে
কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার। অসাধারণ পরিবেশনা। আবৃত্তি শুনতে শুনতে সেই শাস্ত্রবাক্যটি বারবার মনে পড়ছিল, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। সেই প্রাচীনকাল থেকে আবৃত্তিকে মাধ্যম করা হয়েছিল শিক্ষার, আর আজ তা আমরা প্রয়োগ করছি বিনোদনে, তার সঙ্গে শিক্ষাটাও কিন্তু রয়েছে। চলুন একটু কথা বলে নিই, কবিতা তো শুনবই, তার সঙ্গে তাদের মনের কথাটাও তো শুনতে হবে। আচ্ছা তাপসী, কতদিন ধরে আপনি রয়েছেন কবিতার সঙ্গে? কবিতা ভালো লাগে অনেক দিন ধরেই, কিন্তু শেখা আমার হয়ে উঠছিল না। তারপরে সিদ্ধান্ত নিলাম যে ভালো লাগে তাহলে একবার শেখা যায় আর কি। তো তখন আমি সোনার তরী বাচিক শিল্প চর্চা কেন্দ্রর খবরটা পেলাম, এবং আমাদের ওখানে যিনি গুরু আছেন তার কবিতাও আমি শুনেছি, আমার খুব ভালো লাগলো, এবং আমি তখন ওনার সঙ্গে যোগাযোগ করি এবং ওখানেই আমি কবিতা শিখেছি বা এখনও শিখছি আর কি। তার মানে ভালো লাগার থেকে? ভালো লাগা থেকে, হ্যাঁ, একদম কবিতায় আসা। অর্পিতা, আপনার ক্ষেত্রেও কি একই রকম সেই ভালোবাসা, নাকি প্রফেশনালি আপনি মানে কবিতার সঙ্গে রয়েছেন, নাকি অন্য বাই প্রফেশন অন্য কিছু? বাই প্রফেশন আমি শিক্ষিকা। আচ্ছা। শৈশব থেকেই কবিতার প্রতি ভালোবাসা থেকেই আছে, এবং তারপর মনে হলো শেখার তো কোনো বয়স হয় না, একদম, এবং যে কোনো সময় শেখা শুরু করতেই পারি। তো একটা সময় পর নিজের কর্মজীবন, নিজের ব্যক্তিগত জীবনের মাঝখানে মনে হলো একটু নিজের জন্য সময় বার করি। তার জন্যই সোনার তরী বাচিক শিল্প চর্চা কেন্দ্রের সঙ্গে আমার যোগাযোগ এবং আমার শেখা শুরু। আচ্ছা, আর আপনার ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রেও সেই ভালো লাগাই বলা চলে। ছোটবেলা থেকেই খুব মানে শেখার একটা ইয়ে ছিল, চান্স পাইনি। আমাদের অনেক দূরে পড়াশোনা করার জন্য যেতে হতো, সেরকম টিচার পাইনি। হ্যাঁ, তো এই তারপরে আমি এমনি সাধারণ গৃহবধূ দিন যাপন করছি, তার মধ্যেও মনে হচ্ছিল যে কিছু একটা নিজের জন্য করি, ভালো। হ্যাঁ, পেতে ইচ্ছে করছিল। সেখান থেকেই আমি 1 বছর ধরেই শিখছি সোনার তরী বাচিক শিল্প চর্চা কেন্দ্র থেকে কল্যাণীতে। আমার গুরুর থেকে সেখান থেকে চলা পথ চলা 1 বছরে এখনো শিখছি। একদম। তাহলে আক্ষরিক অর্থেই এটা স্বপ্নাঙ্গন। ছোটবেলা থেকে সুযোগ হয়নি, কিন্তু বড় হয়ে সেই সুপ্ত স্বপ্নটা আস্তে 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 বহিরুহের আকার ধারণ করেছে, এবং তিনজনেই তাদের একই কথা জানালেন যে স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল সুপ্ত, আর এতদিন পরে সেটা সফল হতো, তাই তো? সেই সফলতার পথেই এগিয়ে চলেছে 3 শিল্পী। অনেক অভিনন্দন থাকবে আমাদের তরফ থেকে এবং শুভেচ্ছা থাকবে আগামী। তবু আবার চলে যাব আমরা কবিতায়। প্রথমে কার কাছে যাই? আচ্ছা অর্পিতা, আপনার কাছে যাই, আপনি কি শোনাচ্ছেন? আমি একটা আধুনিক কবিতা শোনাবো, কবি নবনীতা সেনের তবু ভালো থেকো। একদম। বল, কি থেকে মুছে ফেলবি আমায়? তোর ল্যাপটপ, তোর প্রোফাইল, তোর ইনবক্স, তোর মোবাইল। মুছতে পারবি সেই ঠান্ডা হাসি, আদর, অভিমান, ভালোবাসাবাসি? পাল্টে ফেলেছিস বাড়ি ফেরা পথ, একসাথে চলা সেই ছায়াপথ। ভুলতে পেরেছিস ফোন নাম্বার, চেনা মুখ আর পরিচিত স্বর? বল না, কেন এভাবে পাল্টে গেলি? হাতটা ছেড়ে ফিরে হারিয়ে গেলি। কাকে বলিস এখন মনের কথা? রাত জাগা তোর চুপ কথা বোঝে তোকে তোরই মতো? কাউকে পেলি এমন আমায় ছাড়া? হৃদয় থেকে অনেক দূরে, জানি না আছিস কোন অচিনপুরে।
ভালো থাক তবু যেখানেই থাকিস, আমায় মনে নাই বা রাখিস। নমস্কার। অসাধারণ, আবারও একই কথা বলবো। রুমার কাছে চলে যাই। রুমা, এবার কি শুনবো আপনার থেকে? আমি এক বিকেলের কথা, কবি শ্রীজাত। বেশ, শুনি। আজ অন্তত ঘড়ির দিকে তাকাস না, টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা। চিন্তা তোকে মানায় না, দেখ আকাশ লাল। আজ অন্তত ফিরিস না ভিড় মেট্রোতে, ট্রাম চড়বো, ঘুরবে চাকা ঝমরঝম। দুজনে খুব গন্ধ নেব রেড রোডের। আজ অন্তত চুল খুলে দে দিক বিদিক, ডাইনে বাঁয়ে লোকগুলো সব মূর্ছা যাক। ইচ্ছে করে মিথ্যে কথার দিব্যিদি। আজ অন্তত রাস্তা পেরোই হাত ধরে, তুই একবার সাধলেই জোর ফুচকা খাই। কান টেনে বল, ইস কি আমার বাধ্য রে। আজ অন্তত বলিস না সব গল্প শেষ, হয়তো শুরুই হয়নি কোনো রূপকথা। ওই তো একটা একলা চেয়ার, চল বসে আমার নতুন লেখা শোনায় খানতিনে। বাকি জীবন অশান্তিতে ভুগবো, তাও আজ অন্তত আজ অন্তত আজ অন্তত আমার কাছে শান্তি নেই। নমস্কার। কবিতার কাছেই তো শান্তি, কবিতার কাছেই তো মুক্তি। চলুন চলে যাব তাপসীর কাছে, দেখি তাপসী এবারে কি শোনায় আমাদের। আমি এইবারে শোনাবো কাদম্বরী, এক অপূর্ণ প্রেমের সঙ্গীত, কবি অক্ষয় কুমার বৈদ্য। সীমাহীন উপেক্ষা, নিঃসঙ্গতা, নিদারুণ অবহেলা আর আভিজাত্যের নির্মম অভিঘাতে তিলে তিলে আমাকে করে তুলেছিল অভিমানী। আমিও তো রক্ত মাংসের গড়া এক মানবী, আমারও তো কারো জন্য রাগ, অনুরাগ, অভিমান হয়। আমিও তো কারু বাহুডোরে নিশ্চিন্তের আশ্রয়টুকু খুঁজেছিলাম। আসলে আমি ছিলাম চিরকাল একটু ভালোবাসার কাঙাল। আমার ভিতরের দহনকে তো তুমি ভালো জানতে, আমার হৃদয়ের ভাঙনকে যে আর কাউকে দেখাতে পারিনি তোমায় ছাড়া। পারিনি সবার সামনে প্রাণ খুলে কাঁদতে কোনোদিন। জানো রবি, আমার যখন তোমার জ্যোতি দাদার সঙ্গে বিয়ে হয়, তখন আমি নিতান্ত বালিকা বধূটি। বয়স কত আর হবে, 9 কিংবা 10। আর তুমি তুমি ছিলে 7 বছরের ছোট্ট দেবর। তারপর শৈশব, কৈশোর, যৌবন, তোমার আমার বন্ধুত্ব, খুনসুটি, তা ক্রমে ক্রমে আমাদের সম্পর্ককে এনেছিল কাছাকাছি। তোমার মনে আছে, তেতলার ছাদে তুমি আর আমি নিজের হাতে গড়ে তুলেছিলাম আমাদের পছন্দের সাজানো বাগান, নন্দনকানন। মালতী, গন্ধরাজ, করবী, দোলন চাপার গন্ধে ভরে যেত দক্ষিণের বারান্দা। স্নিগ্ধ সাঁঝের বেলা, মায়া বিরাট, প্রথম আলোর মতো তোমার আমার ভালো লাগা নির্জন কথোপকথনের সঙ্গী ছিল শখের নন্দনকানন। সেই দিনগুলোর কথা আজও মনে হলে বুকের ভেতর ওঠে লজ্জার অসংখ্য ঢেউ। পিতলার ঘর, নির্জন দুপুর, গল্প, কবিতা, নতুন গানের সুর। সে দিনগুলো ছিল কত আপন, কত আনন্দের। জানি আমি চলে যাওয়ায় তোমার বুকেও কি নিদারুণ বেদনা বেঁধেছিল। আমিও শান্তি পাইনি, বারবার যেতে চেয়েছি তোমার ঘরে,
ঘুরেছি তোমার চারপাশে ছায়া সঙ্গিনী হয়ে। আর তুমি যখন একলা ঘরে গাইছিলে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। সেই সুর যেন আমার ভিতর ঘরে তীরের মতো বিঁধছিল বারবার। তুমি তো জানো আমার শোবার ঘরে যে আয়না ছিল, সেই আয়নাতেও মাঝে মাঝে নিজেকে ঠিক চিনতে পারতাম না। আমার যে ভালোবাসার অধিকারটুকু ছিল, কিন্তু পাওয়ার ভাগ্যটাই যে ছিল না। ঠাকুরবাড়ির অন্দরমহলের মতো আমার হৃদয়ের অন্দরমহলে ছিল বিষাদের ক্ষত দাগ। আমি দেবী হতে চাইনি, আমি চেয়েছিলাম মানবী হতে। আমার নিঃসঙ্গ জীবনে একে একে ছেড়ে গেল সবাই। ছোট্ট উর্মিলা, যে কিনা আমার বন্ধা জীবনে মাতৃত্বের স্বাদ এনে দিয়েছিল, এক পশলা বৃষ্টির মতো আমাকে ছেড়ে চলে গেল একদিন। লুকিয়ে সেদিন চোখের জলটুকু ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমিও হয়ে গেলে তোমার জ্যোতি দাদার মতো, দূরত্ব ছেড়ে গেলে ছলনায়, নতুনকে পেয়ে পুরনোকে দিয়ে বিসর্জন। একদিন নীল শাড়িতে নিজেকে সাজিয়েছিলাম, নিজের সবটুকু চাওয়া পাওয়ার পূর্ণতায়। কিন্তু সময় বয়ে চলল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে রাত। অপেক্ষায় কেটে গেল নিঃসঙ্গ প্রহরগুলো। সেদিন হয়েছিল বড্ড অভিমান। এইভাবে দিনের পর দিন, একটা সন্ধ্যা একটা রাত আমার কাছে হয়ে উঠেছিল দুর্বিষহ। 19 এপ্রিল, এতদিনের একাকিত্ব, অভিমানের নিঃসঙ্গতা বিষ শরীরকে করল দগ্ধ। তারপর 21 এপ্রিল, একটু নিশ্চিন্তের ঘুম, অপূর্ণ জীবনের নির্জন সুখ। আমারই মতো আমার শেষ অক্ষরগুলোর চিহ্ন নিঃশেষ হয়ে গেল আগুনে। ঝরে গেল শুকনো পাতা অনাদরে, অভিমানে, শখের নন্দন কাননে। বসন্তের বাতাসটুকুর মতো। বিষণ্ণতা ছুঁয়ে গেল বটে, তবুও কোথায় যেন পরপ্রাপ্তির একটু ছোঁয়া অনুভব করছি। কারণ স্বপ্ন সত্যি হওয়ার যে আনন্দ, তার কোথাও নেই। আর সেই জন্যই বলতে ইচ্ছে করছে, স্বজন হারা বিজন বনে যখন একা হই, কবিতাই পাই জীবন খুঁজে, কবিতা আমার সই। আর ঠিক আমার মনে হচ্ছে যে এই তিনজনেরই বোধহয় সই পাতিয়েছে এনারা কবিতার সঙ্গে। জীবনের অনেকখানি পথ চলে আসার পরেও যে কবিতাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছে, এটা কিন্তু কম কথা নয়। আপনাদের রাস্তা আরও অনেক সুদূর প্রসারিত হোক। স্বপ্নাঙ্গনের পক্ষ থেকে 3 বাচিক শিল্পীর জন্য রয়েছে মেমেন্টো, মেডেল এবং একটি করে শংসাপত্র। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সকলকে আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আপনারা এগিয়ে চলুন, আমরা পাশে আছি, আর পাশে রয়েছেন দর্শক শ্রোতা বন্ধুরা। বন্ধু, এখানেই আজ শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, কবিতায় থাকবেন। আবারও দেখা হবে আরেকটি নতুন পর্বে।